ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ। সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। ভারত ও অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হারের পরও টিকে আছে বাংলাদেশের সেমিফাইনাল স্বপ্ন। অস্ট্রেলিয়াকে হারিয়ে সেই সমীকরণ তৈরি করে দিয়েছে আফগানিস্তান। সেই জন্য শেষ ম্যাচে আগে ব্যাট করে আফগানদের বিপক্ষে জিততে হবে অন্তত 31 রানের ব্যবধানে, আর ভারতের কাছে অস্ট্রেলিয়াকে হারতে হবে অন্তত 55 রানে। তবে এই গ্রুপে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে ভারত। শেষ ম্যাচে ভারত ও আফগানিস্তান জয়ী হলে সেমিফাইনালে যাবে দুই দলই। টানা 2 হারে সুপার 8 থেকে যখন বিদায় নেওয়াটা সময়ের ব্যাপার বাংলাদেশের, ঠিক তখনই অস্ট্রেলিয়াকে হারিয়ে টাইগারদের শেষ চারের ক্ষীণ আশার আলো জ্বালিয়ে দিল আফগানিস্তান। তবে সেজন্য রীতিমতো অসাধ্য সাধন করতে হবে নাজমুল শান্তর দলকে। শেষ ম্যাচে আফগানদের হারাতে হবে অন্তত 31 রানের ব্যবধানে, পাশাপাশি অস্ট্রেলিয়াকে ভারতের কাছে হারতে হবে অন্তত 55 রানের ব্যবধানে। তাহলেই কেবল নেট রান রেটের জটিল সমীকরণ পেরিয়ে ভারতের সঙ্গী হয়ে গ্রুপ 1 থেকে শেষ চারে যাবে টাইগাররা। যদি নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া জয় পায়, তাহলে বাংলাদেশের আর কোনো সুযোগই থাকবে না, বাদ পড়বে আফগানিস্তানও। তখন সমান 4 পয়েন্ট নিয়ে সেমিতে যাবে ভারত ও অস্ট্রেলিয়া। আর ভারত ও আফগানিস্তান যদি নিজেদের শেষ ম্যাচে জয়ী হয়, তাহলে বিদায় নেবে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ সমান 4 পয়েন্ট নিয়ে কোনো সমীকরণ ছাড়াই। তখন ভারত 6 পয়েন্ট ও আফগানিস্তান 4 পয়েন্ট নিয়ে যাবে শেষ চারে। তবে গ্রুপের সমীকরণ জটিল হবে তখনই যদি নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়া ও আফগানিস্তান জয় পায়। তখন কোনো পয়েন্ট ছাড়াই বিদায় নিতে হবে বাংলাদেশকে। বিপরীতে ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের হবে সমান 4 পয়েন্ট করে। তখনই আসবে নেট রান রেটের জটিল হিসেব। তাতে অবশ্য 2.425 নেট রান রেট নিয়ে এগিয়ে থাকবে ভারত। তবে রোহিত শর্মার দল বাদ পড়বে তখনই যদি অস্ট্রেলিয়া তাদের 41 রানে হারায় আর আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে 83 রানে জেতে। আর ভারত যদি 41 রানের কম ব্যবধানে হারে, সেক্ষেত্রে শেষ চারে যাওয়ার লড়াই হবে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের মধ্যে। তখন অস্ট্রেলিয়া যদি 1 রানে জেতে, আফগানদের জিততে হবে কমপক্ষে 36 রানের ব্যবধানে। আর অস্ট্রেলিয়া যদি শেষ বলে ম্যাচ জেতে, সেক্ষেত্রে প্রথম ইনিংসে বাংলাদেশ যদি 160 রান করে, তখন আফগানিস্তানকে জিততে হবে 15 ওভার 4 বলের মধ্যে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস। এই যে কঠিন সমীকরণ, মানে গাণিতিক হিসাব, মানে ম্যাথমেটিক্সে বোধ হয় বড় ডিগ্রি না থাকলে হিসাব করে বের করা মুশকিল যে কোন সমীকরণে কোন সূত্রে কার কাঁধে বন্দুক রেখে গুলি ছুড়লে বাংলাদেশ যেতে পারে সেমিফাইনালে। একেবারেই, কিন্তু আসলে এইটাই সুপার 8-এ আসার পরেই যে একটা ডিফারেন্টভাবে বাংলাদেশকে দেখা যাচ্ছে। আসলে যেই কনফিডেন্স নিয়ে হয়তো সুপার 8-টা নিশ্চিত করা হয়েছিল, হয়তো বা কনফিডেন্সটা একটু হলেও ল্যাকিংস হয়েছে। আফগানিস্তানের একটা দুর্দান্ত আমরা পারফরমেন্স দেখেছি। নেক্সট ম্যাচ আফগানিস্তানের সাথে হয়তোবা কতটুকু কিভাবে বাংলাদেশ কাম ব্যাক করবে, আসলেই গাণিতিক বিষয়টা সম্ভব কিনা, অনেকগুলো প্রশ্ন। আসলে প্রশ্নের উত্তর দিতে যুক্ত হচ্ছেন একেবারে শুধু অ্যান্টিগা থেকে সহকর্মী তাহমিদ অমিত। তার সঙ্গে সরাসরি কথা বলতে চাই। অমিত, আফগানিস্তানকে নিয়ে তো কথাবার্তা হবেই। বাংলাদেশের কথা যদি বলি, যেটা গ্রুপ স্টেজে দেখা গেছে শেষ দিকে বা ম্যাচ জয়ের ক্ষেত্রে, যখন বাংলাদেশ খুব বেশি ভালো পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ ছিল, হঠাৎ করে সুপার 8-এর গুরুত্বপূর্ণ ম্যাচে এসে একটু নেগেটিভ বডি ল্যাঙ্গুয়েজ দেখা গেল কিনা, সেই সঙ্গে সাকিব মাহমুদুল্লাহদের পারফরমেন্স সেখানেও বেশ খানিকটা ভাটা। কেমন দেখলেন দলকে? আসলে আলোচনা দেখে মনে হচ্ছিল যে সরল অঙ্ক করেছিলাম না ছোটবেলায়। সরল অঙ্ক নামেই সরল, কিন্তু কাজ খুব কঠিন। বাংলাদেশ দলের অনেকে খুব কষ্ট করে উঠাই দিচ্ছেন সেমিফাইনালে। ব্যাপারটা আসলে বাস্তবতাটা আসলে নেই, আমার কাছে এটা মনে হয় স্পষ্ট। তবে আফগানিস্তান জমিয়ে দিয়েছে। আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ভারতের সম্ভাবনা খুব বেশি, তো অবশ্যই সেখানে আফগানিস্তান যে ক্রিকেটটা খেয়েছে, এন্টারটেইনিং ক্রিকেট ছিল। চিন্তা করে কালকে আটজনের মতো বোলার সম্ভবত তারা ব্যবহার করেছে। ফারুকি সম্ভবত তাদের স্পেলটা পূর্ণই করতে পারে। চিন্তা করা যায় ফারুকের মতো পেসার। আসলে অদ্ভুত বিষয়। এবং আফগানিস্তান যদি চিন্তা করেন, প্রথম 10 ওভার যে ব্যাটিংটা করেছে, সেটা তারপরে তাদের কলাপস হয়েছে, নাহলে রান তো আরো বেশি হতো। কিন্তু এই 10 ওভারও দর্শকরা যে মাঠে এন্টারটেইন হয়েছে, ক্রিকেটটা এত দর্শক কেন যায়? 5টা ওভার যদি একটু আনন্দ পাওয়া যায়। বাংলাদেশের ক্রিকেট এই পর্যন্ত 2টা সুপার 8-এর ম্যাচ খেলেছে, 2টাই বিরক্তিকর ম্যাচ। মনে হচ্ছে ওয়ার্ল্ড কাপের সুপার 8-এর টিম এরকম ক্রিকেট খেলতে পারে না। 20টা দল থেকে 8টা দল এসছে, তারা নিশ্চয়ই কম্পিটিটিভ ক্রিকেটটা খেলবে। যারাই কালকে মাঠে গেছে, এই অভিযোগটা ছিল হারতেই পারে বাংলাদেশ। 5টা ম্যাচ, 5টা ওভার, 3টে ওভার অন্তত আনন্দটার দিক, সে আনন্দটা আসলে দর্শকরা খুঁজে পাননি আসলে বাংলাদেশের কারো ব্যাটিং এ। সেটা এটা খুব আপসেট, খুব দুঃখজনক এবং হতাশা। এবং আপনি যেটা বলছেন যে কেমন দেখলাম,
সাকিব মাহমুদুল্লাহ সিনিয়র ক্রিকেটার হিসেবে যেমন ব্যর্থ হয়েছেন, সবাই ব্যর্থ হয়েছেন, এবং ওয়ার্ল্ড ক্রিকেটে বাংলাদেশের সাথে বাকি দলগুলোর পার্থক্য কত বড় সেটা আসলে পার্থক্যটা পরিষ্কার হয়ে গেছে। অমিত, আফগানিস্তান তো এখন নিঃসন্দেহে আলোচনায়, দুর্দান্ত ভাবেই তারা লাস্ট ম্যাচটা খেলেছে এবং তারা অফকোর্স তাদের আত্মবিশ্বাসটা হয়তো বা বেশিই থাকবে বাংলাদেশের জন্য। আপনার কাছে কি মনে হয় পরিসংখ্যানের দিক থেকেও কি বাংলাদেশের চেয়ে আসলে আফগানিস্তান ফেভারিটই থাকবে কিনা? অবশ্যই আফগানিস্তান এই ম্যাচের মানে ফেভারিট আফগানিস্তান একটা নিঃসন্দেহ। তার মধ্যে যে উইকেটটাতে মানে সেন্ট খেলা হবার কথা আর কি, এখন কিছুটা হয়তো ভালো হতে পারে, কিছুটা বিশ্রাম পেয়েছে, উইকেট ভালো হবে। তারপরে খুব বেশি উইকেটের চরিত্র বদলে ফেলার সম্ভাবনা মনে হয় না। এখানে স্পিনাররা হেল্প পাবেন, খুব বেশি হেল্প পাবেন, তার লেগ স্পিনার হেল্প পাবেন এবং পেসাররা হেল্প পাবেন। সেখানে ফারুকি, রশিদ খানের মতো বোলার আছে, পুরো টিম হিসেবে খেলছে, ওদের যে ওপেনিং জুটি সেটা অসাধারণ। সবকিছু মিলে এই ম্যাচে টপ ফেভারিট নিশ্চিত ভাবে আফগানিস্তান। বাংলাদেশকে একটা অঘটন ঘটাইতে হবে আমি বলবো এই মুহূর্তে আফগানিস্তানকে হারাতে হলে। যা হোক, বাংলাদেশ যদি সেই কাজটাও করতে পারে, শেষ ম্যাচটা জিততে পারে, অনেক কিছু। একটা কথা বলি, কালকে এই প্রি ম্যাচ কনফারেন্সটা এন্টিকায় হয়েছে, কারণ কোনো গণমাধ্যম কর্মী যেতে পারছে না সম্ভবত। সেই জন্য কালকের ম্যাচে প্রি কনফারেন্সটা গতকালের পোস্ট ম্যাচ শেষে আলাদা করে সেখানে নিক পোতাস এসেছিলেন সাকিব আল হাসানের পর আরেকজন, যেটা আমরা শুট করার মানে আমাদের অনুমতি ছিল, কিন্তু এটা এখন পর্যন্ত প্রচার করা যাবে না, কিছুক্ষণ পর প্রচার করা যাবে। সেখানে নিক পোতাসকে একটা জিজ্ঞেস করা হয়েছিল, 2007 সালে বাংলাদেশের লক্ষ্য ছিল সেকেন্ড রাউন্ড, 2024 সালে আসে সেকেন্ড রাউন্ড, তাহলে কি পার্থক্য, কি কি পরিবর্তন হলো? নিক পোতাস একটা কথা বলেছিলেন, 2007 সালের পর তোমাদের কি পরিবর্তন হয়েছে যে তোমাদের রেজাল্ট পরিবর্তন হবে? একটু খুব বড় কথা কিন্তু। নিক পোতাস বলছেন 2007 পর তোমাদের কি পরিবর্তন করেছে যে তোমাদের রেজাল্ট পরিবর্তন হবে? তিনি বলেছেন মানে টি-20 ক্রিকেট অল অ্যাবাউট পাওয়ার। আপনি 6 বল পাচ্ছেন, 6 বলে পাওয়ার কথা বলছেন। তিনি ঋষভ পন্থের কথা বলেছেন। দেখেন ঋষভ পন্থ যেভাবে কিছুদিন অ্যাক্সিডেন্ট থেকে উঠে এসে যে দেখিয়েছেন মাঠে, আপনি হার্দিক পান্ডিয়ার কথা চিন্তা করেন, তারা কিন্তু যে পাওয়ার হিটিং করেছে, আপনি হয়তো 7টা 8টা 9টা বল পাবেন। দেখেন বাংলাদেশের খারাপ ব্যাটিং এর পরও যদি কেউ কালকে বাংলাদেশের শেষের দিকে 200-250 স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারতেন, সেটা কিন্তু একটা ডিফারেন্ট, মানে কাছাকাছি চলে যেত বাংলাদেশ। সেটাও আসলে সম্ভব না, কারণ আমাদের এই পাওয়ার হিটারও নেই, স্লো রান বের করবেন তাও নেই। আসলে ওয়ার্ল্ড ক্রিকেটে পার্থক্যটা অনেক বড়। আমাদের কর্তারা যতদিন ভাববেন না ততদিন আসলে এর পরিবর্তনে একে আনতে হবে, সাকিবের পরিবর্তে মিরাজকে নিয়ে আসলে ভালো হতো। সাকিবকে হয়তো বাদ দিবেন টিম থেকে, যেভাবে মাহমুদুল্লাহকে বাদ দেওয়া হয়েছিল না, তিনি আসলে বিশ্বকাপে আসলে অনেক কিছু চেঞ্জ করা হয়ে যাবে। এই মাহমুদুল্লাহ রিয়াদকে যদি বাংলাদেশ টিম রেখে আসতো, নিশ্চিত এখন কথা হতো যে শেষ দিকে যদি মাহমুদুল্লাহ রিয়াদ থাকতেন আজকে এই বিপর্যয় হতো না। আসলে সবার বেলায় সবাইকে আপনি তুলনা করতে পারবেন, যে কারো নিয়ে বাজি ধরতে পারবেন, কারণ সবাই 19 অথবা 20, কিন্তু ক্রিকেটে টি-20 ক্রিকেটে এক্স ফ্যাক্টর খুব জরুরি। একেবারে সেই এক্সপেক্টর কেউ হতে পারে কিনা আফগানদের বিপরীতে, কারণ আফগানরা মাইটি অস্ট্রেলিয়াকে যেভাবে হারালো, অবশ্যই বাংলাদেশকে ছাড় দেবে না। তবুও কোথাও সুযোগ দেখছেন কিনা, কোথাও পজিটিভ ক্রিকেট খেলতে পারে কিনা বাংলাদেশ, যেহেতু আর হারানোর তেমন কিছু নেই? অমিত, হারানোর তেমন কিছু না থাকলে বরং বাংলাদেশ আরো নানা রকম সংকট তৈরি হয়, সেটা আমরা দেখেছি। আমি জানি না এই টিমের আসলে মানে আপনি চাইলেই যে অনেক বেটার ক্রিকেট কে খেলবে এটা নিয়ে আমার সন্দেহ। ওয়ার্ল্ড ক্রিকেটে আপনি চিন্তা করেন এই অস্ট্রেলিয়ার টিমকে, আমার ভাবনা ছিল এই ব্যাটিং অর্ডারকে কিভাবে আউট করবে অন্য দল, মানে দেখেন সেটা কিন্তু আফগানিস্তান করেছে, তাদেরকে এত কম রানে আটকে দিয়েছে। এবং এটাই বাস্তবতা, কেউ পারেনি। ম্যাক্সওয়েলের কথা বলুন, ট্রেভিস হেডের কথা বলুন, যারা একাই ম্যাচ বের করতো, আমার ধারণা ছিল আউট হয়েছে 3-4টা উইকেট, লাস্টে কেউ একজন মেরে দেবেন, কিন্তু পারেনি। চাপটা মোমেন্টামটা ধরে রেখেছে আফগানিস্তানের মতো। যুক্তরাষ্ট্র যে ম্যাচ হেরেছে, দেখেন যে ইন্টেন্ট নিয়ে ক্রিকেট খেলেছে তারা, 100 বড় রান তারা করতে যে তারা 7-8 ওভারে 80 রান করে ফেলেছে। এই যে এন্টারটেইন, এই যে চেষ্টাটা, সেটা বাংলাদেশের ক্রিকেট আপনি সবশেষ কবে দেখেছেন? সাকিব আল হাসান এটার একটা উত্তর দিয়েছিল সম্ভবত বিপিএল এ গতবার কুমিল্লা রংপুরের ম্যাচে। কুমিল্লা ম্যাচটাকে হারিয়ে দিয়েছিল রংপুরকে, সেখানে লিটন আর তাওহিদ হৃদয় মিলে একটা ইনিংস খেলেছিল, 180 চেস করেছিল, সম্ভবত একমাত্র ইনিংস ছিল বাংলাদেশের ক্রিকেটার কেউ ম্যাচ জিতিয়েছে। বাংলাদেশের বিপিএল এ কারা ম্যাচ জিতে? বিদেশিরা ম্যাচ জিতে কিন্তু পেছনে এসে, না হলে কিন্তু ওই টিম চ্যাম্পিয়ন হতে পারে। তা আপনি যখন এরকম আপনার নিজের ক্রিকেটার যখন এরকম ম্যাচ বের করবে না, এই নাজমুল শান্তর একটা কথা বলে আপনাকে শেষ করি। নাজমুল শান্ত খেলেন কোথায়? আবাহনীতে। আবাহনীতে 20-30 রান করলেও আবাহনী চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে। বাংলাদেশের সব থেকে মেধাবী ক্রিকেটাররা, টপ 8-9 জন ক্রিকেটারই খেলেন আবাহনীতে। আবাহনীতে সবাই মিলে করি কাজ করে দলটাকে চ্যাম্পিয়ন করেন। এই নাজমুল শান্ত যদি কলাবাগান টিমে খেলতেন, তার রেলিগেশন সেভ করার জন্য তিনি চাপে খেলতেন, তিনি কিন্তু চেঞ্জ হয়ে যেতেন, একটা বাড়তি দায়িত্ব নিয়ে খেলতে পারতেন। সেই ব্যাপারটা কর্মকর্তাদের আসলে মিসিং, এবং আন্তর্জাতিক অঙ্গনে যেও সেই সমস্যায় ভুগছে। অসংখ্য ধন্যবাদ অমিত যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে।
ভারতের বিপক্ষে ডু অর ডাই ম্যাচে শান্তর অধিনায়কত্বে হতবাক ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। টস থেকে শুরু করে পাওয়ার প্লের মধ্যে স্পিনারদের দিয়ে ইনিংস শুরু করায় চোখ কপালে উঠেছে এই সাবেক অধিনায়কের। এমনকি টসে জিতে ফিল্ডিং নেয়ার সিদ্ধান্তটি প্রশ্নবিদ্ধ হয়েছে অলরাউন্ডার সাকিব আল হাসানের কাছেও। বিশ্বকাপের স্বপ্ন এক প্রকার শেষ বাংলাদেশের জন্য। সুপার 8-এ টানা দ্বিতীয় হারে ট্র্যাকে ছিটকে গিয়েছে শান্তর দল। তাই তো বাংলাদেশের ব্যাটারদের পারফরমেন্স নিয়ে চলছে আলোচনা সমালোচনা। বিশ্বকাপের শুরু থেকেই ছন্দে নেই টপ অর্ডারের ব্যাটাররা। এর মাঝে নতুন মাত্রা যোগ করেছে ভারতের বিপক্ষে শান্তর অধিনায়কত্ব। সুপার 8-এর মহাগুরুত্বপূর্ণ ম্যাচে টস ভাগ্য ছিল বাংলাদেশের পক্ষে। টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল শান্ত। এমনকি দুই স্পিনারকে দিয়ে বোলিংয়ের শুরু করে সবাইকে চমকে দেন তিনি। যে ভারত স্বাচ্ছন্দ্যে স্পিন খেলতে পারে সেই ভারতের ব্যাটিংকে কাবু করতে চেয়েছিলেন তিনি। মুস্তাফিজের মতো বোলার রেখে মেহেদী সাকিবকে দিয়ে আক্রমণ শুরু করায় হতবাক মাইকেল ভন। বাংলাদেশ টস জিতল এবং দিনের ম্যাচে বোলিং নিল। স্পিন ভালো খেলে এমন প্লেয়ারদের বিপক্ষে দুই স্পিনারকে দিয়ে শুরু করানো সত্যিই অবিশ্বাস্য। যেখানে তারা বাঁহাতি বোলারের বিপক্ষে ভুগছে সেখানে কেন মুস্তাফিজকে দিয়ে শুরু করানো হলো না, সত্যি অস্বাভাবিক। ভারতের বিপক্ষে এই ম্যাচে একাদশে একটি বদল এনেছে লাল সবুজের প্রতিনিধিরা। তাসকিন আহমেদের বদলে খেলানো হয়েছে জাকির আলী অনিককে। এমনকি বাংলাদেশ আগের সবগুলো ম্যাচ খেলেছিল 3 পেসার নিয়ে। এবার পেসার একজন কমিয়ে বাড়ানো হয়েছে ব্যাটার। সব ছাপিয়ে প্রশ্নবিদ্ধ হচ্ছে শান্তর অধিনায়কত্ব। আমাকে যদি জিজ্ঞেস করেন, ক্যারিবিয়ানে পরে ব্যাটিং করে একটা বা দুটি ম্যাচেই সফলতা পেয়েছে। ইংল্যান্ড মনে হয় একটা ম্যাচে 180 চেজ করেছে। নইলে প্রথমে ব্যাটিং করাটাই নিয়ম, দলগুলো এতে সফল হচ্ছে। এটা মনে রাখলে হয়তো প্রথমে ব্যাটিং করলেই ভালো হতো। তবে বিষয়টি অধিনায়ক ও কোচের ওপর। ওনারা হয়তো ভেবেছেন ওদেরকে মোটামুটি একটা রানে আটকে রাখতে পারলে কাজটা সহজ হবে। নিজেদের শেষ ম্যাচ আগামী 25 জুন বাংলাদেশ মাঠে নামবে আফগানিস্তানের বিপক্ষে। বাংলাদেশ সময় ভোর 6:30টায় শুরু হবে ম্যাচটি। ভারতের বিপক্ষে নেতিবাচক মানসিকতা নিয়ে খেলছে বাংলাদেশ, যা মোটেও পছন্দ হয়নি তামিম ইকবালের। বলছেন জেতার ইচ্ছে থাকলে 100 রানে অল আউট হলেও আফসোস থাকতো না তার। তামিমের মনেই হয়নি বাংলাদেশ ভারতের রান তাড়া করেছে। একাদশে তাসকিনের না থাকাটাও অবাক করেছে এই ওপেনারকে। দলের বোলাররাও ছিলেন আত্মবিশ্বাসহীন, বলছেন তামিম। I never felt that Bangladesh were in a chase. শুরু থেকেই আমার মনে হয়েছে বাংলাদেশ রান তাড়া করার জন্য খেলছে না। বাংলাদেশ 146 রান করেছে, তাও আবার সেখানে বড় ভূমিকা রেখেছে রিশাদের 10 বলে 24 রান। মনেই হয়নি তারা রানটা তাড়া করার জন্য খেলছিল, যা কিনা খুবই হতাশাজনক। সুপার 8-এর ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশের হতশ্রী পারফরম্যান্সে ক্ষুব্ধ ভক্ত সমর্থক, সাবেক ও বর্তমান খেলোয়াড়রা। হারের ধরন কোনোভাবেই মানতে পারছেন না জাতীয় দলের বাইরে থাকা তামিম ইকবাল। টাইগারদের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়েও কথা বলেছেন এই ব্যাটার। হারের দায়টাও ব্যাটারদেরকেই দিয়েছেন তামিম। If a team is batting in that approach, কোনো দল যদি এমন অ্যাপ্রোচে ব্যাট করে তাহলে অপোনেন্ট বোলাররা আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠে। আসলে আমি বেশি খুশি হতাম বাংলাদেশ যদি 190 রান তাড়া করতে চেয়ে 100 রানে অল আউট হতো। তারা বরং কোনো ইন্টেন্ট ছাড়া 146 রান করেছে। সবার সেই ইন্টেন্ট থাকা দরকার ছিল, আমি তা দেখিনি। একই সাথে প্রশ্ন তুলেছেন টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা নিয়েও। একাদশ নিয়ে নিজের হতাশার কথা জানালেন ESPN ক্রিক-ইনফো ম্যাচ পরবর্তী আলোচনায়। look even better. তাসকিন খেলেনি সেটিতে আমি অনেক অবাক হয়েছি। দুই ওপেনারই বেশ কিছু রান করে ফেলেছিল। এক পর্যায়ে জোড়া আঘাত করেছে তানজিম সাকিব। তাসকিন থাকলে বাড়তি চাপ দেয়া যেত, আরও আক্রমণ করা যেত ভারতকে। আমরা জানি শিভাম দুবে শর্ট বলে দুর্বল, তাসকিনের এই গতি সেখানে কাজে লাগানো যেত। অস্ট্রেলিয়ার পর ভারতের কাছে হারায় সুপার 8 থেকে বিদায় নেওয়ার শঙ্কা জেগেছে বাংলাদেশের। এখন অপেক্ষা শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পাবে বাংলাদেশ, নাকি হ্যাট্রিক হার নিয়েই দেশে ফিরে আসবেন লিটন শান্তরা। সাঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। এই ঈদে কনকা হাইকোর নির্দিষ্ট পণ্য কিনে ঘষা দিন স্ক্র্যাচ কার্ডে, জিতুন গোল্ড জুয়েলারি আর আকর্ষণীয় সব নিশ্চিত উপহার। বিশ্বকাপ তো বটেই, টি-20 ক্রিকেট ইতিহাসে প্রথম বোলার হিসেবে পরপর 2 ম্যাচে হ্যাট্রিক করার নতুন রেকর্ড গড়লেন প্যাট কামিন্স। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের পর আফগানিস্তানের বিপক্ষের ম্যাচেও হ্যাট্রিক করলেন ওয়ানডে দলের অধিনায়ক। টি-20-র পাশাপাশি আন্তর্জাতিক ওয়ানডেতেও নেই পরপর 2 হ্যাট্রিকের কীর্তি। তবে 1999 সালে পরপর 2 টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাট্রিক করেন ওয়াসিম আকরাম। 23 জুন সেন্ট ভিনসেন্ট অ্যারন ভেলাস ক্রিকেট গ্রাউন্ডের 18তম ওভারের শেষ বলে রশিদ খানকে আউট করেন প্যাট কামিন্স। এরপর 20তম ওভারের প্রথম 2 বলে
কারিম জানাদার গুলবাদিন নায়েবকে আউট করে হ্যাট্রিক পূর্ণ করেন প্যাট কামিন্স। এর আগের ম্যাচেও ঘটে একই কীর্তি। 18তম ওভারের শেষ 2 বলে মাহমুদুল্লাহ রিয়াদ আর শেখ মেহেদীকে আউট করার পর 20তম ওভারের প্রথম বলে তাওহিদ হৃদয়কে সাজঘরে পাঠিয়ে হ্যাট্রিক করেছিলেন কামিন্স। 48 ঘন্টা আগেও কামিন্সের ক্যারিয়ারে ছিল না কোনো হ্যাট্রিক। এই পেসার এখন পরপর 2 ম্যাচে হ্যাট্রিক করে গড়লেন বিশ্ব রেকর্ড। টি-20 বিশ্বকাপে পরপর 2 ম্যাচে হ্যাট্রিক করার প্রথম ঘটনা দেখল ক্রিকেট বিশ্বকাপ তো বটেই, টি-20 ফরম্যাটেই নেই পরপর 2 ম্যাচে হ্যাট্রিক করার কোনো অতীত ইতিহাস। কামিন্সের দ্বিতীয় হ্যাট্রিক টি-20 বিশ্বকাপের 8ম ঘটনা। এই 8 হ্যাট্রিকের মধ্যে 4টি আবার অজি বোলারদের। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের 60তম হ্যাট্রিক ছিল এটি। এই ফরম্যাটে 4 বলে 4 উইকেট নেবার ঘটনাও আছে। রশিদ খান, রাশিদ মালিঙ্গা, কার্টিস ক্যাম্পার ও জেসন হোল্ডার করেছিলেন সেই কীর্তি। কামিন্সের সামনেও ছিল সেই কীর্তি গড়ার সুযোগ, যদি না 20তম ওভারের 3য় বলে ডেভিড ওয়ার্নার ছাড়তেন নানগায়াল খোরেতির ক্যাচ। টি-20তে 2টি হ্যাট্রিক করেছেন লাসিদ মালিঙ্গা, টিম সাউদি, মার্ক পাবলোভিচ ও ওয়াসিম আব্বাস। তবে তাদের কেউই টানা 2 ম্যাচেই কীর্তি করতে পারেননি। আর ওয়ানডে বিশ্বকাপে 2টি হ্যাট্রিক আছে লাসিদ মালিঙ্গার, সেটাও পরপর 2 ম্যাচে নয়। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।